তৃণমূল কংগ্রেসের বড় থেকে খুচরো নেতারা যখন বড় বড় করে ব্যানারে দিদির অনুপ্রেরণায় কথাটা লিখতেন, নিশ্চয়ই তারা ভাবেননি যে এইভাবে বুমেরাং হয়ে এই শব্দটা কোনোদিন তাদের দিকে ফিরে আসতে পারে। যে পশ্চিমবঙ্গের একজন প্রাক্তন বিচারপতি বলবেন যে তিনি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিতে যোগদান করছেন তার কারণ শাসক দলের কটাক্ষ, অপমান, তার দিকে ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ এবং অবশ্যই তাদের অনুপ্রেরণায়। এই কথাটা আমার নয়, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নিজেই এই কথাটি বলেছেন। তার কথা অনুযায়ী তিনি রাজনীতিতে এসেছেন এর পেছনে কারণ হচ্ছে শাসক দলের কটাক্ষ, তাদের লাগাতার আক্রমণ। তার কথা অনুযায়ী ওরাই আমাকে অনুপ্রেরণা দিয়েছে। এই অনুপ্রেরণার মিষ্টি খেতে খেতে কখন যে সেটা চোখে লঙ্কার গুঁড়ো হয়ে লেগে গেল সত্যি বুঝতেই পারেননি অনেকে। এটাই হয় জানেন তো, মানুষ অনেক সময় বুঝেই উঠতে পারেন না যে তার কোন অ্যাকশনের রিয়াকশন কোথা থেকে কিভাবে আসবে। মানুষ শুধু একটাই কথা জানেন, আর সেটা হচ্ছে নিউটনের সেই সূত্রটা। আজ যদি কেউ গালে হাত দিয়ে বসে এটা ভাবেন ও তাতেই বা কি যে এতটা না খেপালেও হতো, অথবা কাল যদি আপনি এমন কোনো কথা বলেন তাতেও বা কি যে না শুধুমাত্র অনুপ্রেরণার রিয়াকশনে তো আসেনি, পশ্চিমবঙ্গের মানুষের কথা ভেবে, তাদের কষ্ট দেখে, নিজের কষ্টের কথা ভেবে মনোকষ্টে ভুগছিলাম, বিবেকের দংশন হচ্ছিল, সেই কারণে এসেছি, যেমনটা অন্যরা বলেন আর কি। তারা তো শিয়ানা, নিজেদের পথ পরিষ্কার করে রাখেন। কিন্তু আপনি আজ অকপটে যে কথাটা বললেন তার মধ্যে সততা রয়েছে, আপনার ব্যথা আছে, এবং তারই সঙ্গে সন্ধেবেলার খেজুরে আলাপের তর্কের বিষয়ও রয়েছে যে এটা কি একটা প্রিন্সিপাল ক্যালকুলেটেড পলিটিক্স, মানে একদম ভেবে চিনতে ঠান্ডা মাথায় নেওয়া একটা রাজনৈতিক পদক্ষেপ, নাকি ডিফায়েন্ট রিয়াকশনারি পলিটিক্স, মানে রাগের মাথায় অসৎ মানুষের বিরুদ্ধে গর্জে ওঠার সময় একদম রেগে গিয়ে নেওয়া একটা পদক্ষেপ। কিন্তু সব থেকে ভালো পার্টটা হচ্ছে আপনি আছেন একদম রাজনীতির প্রাইমারি নিয়ম মেনে, আপনার গতিবিধি চর্চায় আছে, অন্য অনেকের মতো খরচায় নেই। অভিজিৎ বাবুকে যখন আজ প্রশ্ন করা হলো যে আপনি শাসক দলের বিরুদ্ধেই যখন মাঠে নামলেন তখন বাম কংগ্রেসও তো ছিল, আপনি কেন বিজেপিকেই বেছে নিলেন, বাম কংগ্রেসে কেন যাননি তিনি, তার উত্তরে অভিজিৎ বাবু বলেন যে কংগ্রেসে যেতে তার একটা অনীহা রয়েছে, কারণ কংগ্রেস এমন একটা দল যেখানে একটা পরিবারের মর্জি মতো সবকিছু চলে, অনেক বড় বড় ট্যালেন্টেড মানুষজন রয়েছেন, তারাও সেখানে কিছু করতে পারেন না, খালি ঘুরে ঘুরে বেড়ান। আর সিপিআইএম বা বামেদের কথায় তিনি বললেন যে বাম দলে তিনি যাননি তার কারণটা হচ্ছে ওরা তো ভগবানে বিশ্বাস করে না, কিন্তু উনি ভগবানে বিশ্বাস করেন, ধর্মে বিশ্বাস করেন, ধর্ম পালন করেন। দেখুন, এই অভিযোগ শোনার পরে কংগ্রেসের যতটা না আঘাত লাগবে, সিপিআইএম এর আঘাত কিন্তু তার থেকে আরো অনেক বেশিই লাগার কথা। কংগ্রেস তো এই অভিযোগ শুনে শুনে মোটামুটি অভ্যস্ত, কিন্তু সিপিআইএম এর লোকজন বা বাম সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু আজ যদি হতাশ হন তাহলে সেটা খুবই স্বাভাবিক। তারা ভাবতেই পারেন কাকু আপনি কি বলে দিলেন, এটা আপনাকেই তো শেষ কয়েক মাস ধরে ভগবান বলে চালাচ্ছিলাম, আর আজ আপনি এরকম কথা বললেন। এইটা কিন্তু একটা দৈবিক পর্যবেক্ষণ। শাসক দলের বিরুদ্ধে একেবারে প্রচন্ড রকম রেগে গিয়ে, শাসক দলের প্রতি ক্রুদ্ধ হয়ে তাদের দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর স্বার্থে ময়দানে নামার কথা যখন তিনি ভাবলেন, বিজেপি ছাড়া তার সামনে তিনি কোনো যোগ্য পথ আর দেখতেই পেলেন না। এখানে শাসক দল তৃণমূল কংগ্রেসকে যেরকম কুর্নিশ জানানো দরকার যে তারা একজন বিচারপতির জীবনটাকে কণ্টকময় করে তুলে তাকে রাজনীতিতে নামানোর ক্ষমতা রাখে, তেমনি বিজেপিকেও কুর্নিশ জানানো দরকার যে এই রকম কঠিন সময় এত কিছুর মধ্যে একমাত্র তারাই যোগ্য পথ হয়ে উঠতে পেরেছেন সেই মানুষটির সামনে। এই বিয়ের মরশুমে বলা যায় একেবারে রাজ্যটকের মতো মিলে গেছে, একে অপরের হাত ধরার মতো যে 36টা গুণ দরকার সেই 36টা গুণই একেবারে মিলে গেছে। কিন্তু এখানে কিছু ছোটখাটো মৃদু বিস্ফোরণও ঘটেছে, যেমন নারদা কাণ্ড, কেডি সিং এর চক্রান্ত ছাড়া আর কিছুই ছিল না। দেখুন, এই তর্ক এর আগেও উঠে এসেছে, কিন্তু সেখানে একটা প্রশ্নও করা হয়েছে যে আচ্ছা তোমাকে লোভ দেখালো আর সঙ্গে সঙ্গে তুমি হাত বাড়িয়ে টেনে নিলে, এক হাতে তো তালি বাজে না। কিন্তু এখন বলা হচ্ছে যে তালির তো কোনো প্রশ্নই ছিল না, দুই হাতের কোনো প্রশ্নই ছিল না, কোন হাত আগে বাড়িয়েছে সেটাই হলো বড় কথা। যাই হোক, আজ যখন অভিজিৎ গাঙ্গুলি বলেই দিলেন যে এটা শুধুই চক্রান্ত ছাড়া আর কিছুই নয়, তার মাধ্যমে বিজেপির শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এতদিন যে অভিযোগ চলছিল, যে কুৎসা চলছিল, সেখান থেকে তিনি কিছুটা হলেও মুক্তি পেলেন। তবে সেই একই গুণে একইভাবে তৃণমূল কংগ্রেসের স্যান্ডো গেঞ্জি পরে হাত বাড়ানো ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি, মদন মিত্র, শোভন চ্যাটার্জি, তারাও কিন্তু মুক্ত হলেন, তারাও কিন্তু মুক্তি পেলেন। তবে এখানে একটা সাব ক্লজ রয়েছে, আর সেটা কি, কাগজে বা রুমালে বা টাওয়েলে মুড়িয়ে যেটা দেওয়া হচ্ছিল সেটা টাকায় কি করে বোঝা গেল, অন্য কিছুও তো হতে পারে। আরে মশাই, তাল গাছের তলায় বসে কেউ যদি তরল কোনো পানীয় পান করেন সেটা মদ আপনি কি করে বুঝলেন, সেটা তো দুধও হতে পারে। আপনার দিকে ছুরি নিয়ে যদি কেউ এগিয়ে যায় তাহলে আপনি কি করে বুঝলেন সে মার্ডার করতেই আসছে আপনাকে, হতেও তো পারে সে সার্জারি করতে আসছে, অস্ত্রোপচারের জন্যও তো ছুরি লাগে।
আজ রাজ্য বিজেপির জন্য ডেফিনেটলি একটা বড় সাফল্যের দিন যে আপনার মতো একজন মানুষ বিজেপিতে যোগদান করেছেন। প্রাক্তন বিচারপতি, শিক্ষিত, ভদ্র, মার্জিত একজন সৎ মানুষ, একজন বুদ্ধিমান ব্যক্তিত্ব, একদম সত্যিকারের বুদ্ধিজীবী। এইরকম মানুষকে সচরাচর আজকাল তো আর রাজনীতিতে দেখতে পাওয়া যায় না। সেখানে দাঁড়িয়ে আপনি বিজেপিতে যোগদান করেছেন, বিজেপিকে অন্য কোথাও থেকে আপনাকে ভাঙিয়েও আনতে হয়নি। ডেফিনেটলি রাজ্য বিজেপির জন্য আজ একটা বড় দিন। তারই সঙ্গে বিজেপির এই প্রশ্নটা তো ছিল রাজ্য বিজেপির যে বুদ্ধিজীবীরা কেন বিজেপি বিমুখ, কিংবা এই প্রশ্নটা ছিল রাজ্য বিজেপি যে বুদ্ধিজীবীরা পরজীবী বই আর তো কিছু নয়, কি কাজ তাদের, মানে বিষ্ঠা বই আর তো কিছু নয়। কিন্তু আজ যখন আপনি রাজ্য বিজেপির সমস্ত দোষ খণ্ডন করে দিলেন, নিশ্চয়ই বিজেপিও হৃদয়ঙ্গম করতে পেরেছে যে কোনটা মিসিং ছিল তাদের দিক থেকে, মানে তাদের মধ্যে কোন এলিমেন্টটা তারা পাচ্ছিলেন না এতদিন। আজ যখন ওই দুর্নীতির প্রসঙ্গে আপনি বলে উঠলেন, একদম চাপড়ে প্রশ্ন করে উঠলেন যে হোয়াট ইজ দুর্নীতি, ক্যান ইউ ডিফাইন হোয়াট ইজ দুর্নীতি। বিচারপতিদের কুলিং পিরিয়ড প্রসঙ্গে আপনি যেরকম বলে উঠলেন, ক্যান ইউ ডিফাইন হোয়াট ইজ কুলিং পিরিয়ড। একেবারে সেই সরস্বতী বানান বলতে না পারলে চাঁদা দেব না দৃঢ়তা আর ধৃতরাষ্ট্রের মতো ভালোবাসা। এই জন্যই কুণাল ঘোষ গালাগালি খান আর শতরূপ ঘোষ স্মৃতিচারণায় চলে যান, আর ওই কৌস্তব বাগচি ছেড়েই তো চলে গেলেন। ইটস টাইম উই হ্যাড দ্য সেম ফ্লেভার ইন হিয়ার, ইটস টাইম উই হ্যাড দ্য সেম ক্লাস ইন হিয়ার। এর আগে এই কথা সামনে এসেছিল যে বিজেপিতে যদি যোগদান করেন অভিজিৎ গাঙ্গুলি, তাহলে তমলুক থেকে তিনি বিজেপির প্রার্থী হতে পারেন লোকসভা নির্বাচনে। এখন যখন জানাই যাচ্ছে যে বিজেপিতেই তিনি যোগদান করছেন, তখন এই প্রসঙ্গ উঠে আসে যে ডায়মন্ড হারবার থেকে যদি বিজেপি তাকে দাঁড় করায় তখন কি হবে। ডায়মন্ড হারবারে দাঁড়ালে তিনি লক্ষ লক্ষ ভোটে জিতবেন এবং দেখিয়ে দেবেন কিভাবে লড়াই করতে হয়। এই কথা কিন্তু অভিজিৎ গাঙ্গুলি আজ বলেছেন। মানে পশ্চিমবঙ্গের নির্বাচনী লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী দেখার পরে অভিজিৎ গাঙ্গুলি বনাম যার নামটা আপনি নিতে চাইছেন না, যাকে আপনি তাল পাতার সেপাই বলছেন, সেই লড়াই যদি দেখা যায় তাহলে সেটা অবশ্যই দেখার মতো হবে। তবে এখানে বলতেই হয় যে এই ডায়মন্ড হারবারের প্রসঙ্গ উঠলে অনেকেই হয়তো সংখ্যালঘু ভোটের হিসেবের কথা বলতে পারতেন, ক্যাম্পাসিং, ক্যাডারিং, সংগঠনের কথা বলতে পারতেন, কিন্তু আপনি আত্মবিশ্বাসের উপর ভর করে শুধু বললেন যে আপনি জিততে পারবেন। পশ্চিমবঙ্গের মাটিতে এই রকম বৃহত্তর স্বার্থের নির্বাচন দেখাটা অনেকেরই আশা, বাস্তবে সেটা হয় না, সেটা অন্য কথা। আজ রাজনীতির ময়দানে ঝড়ের গতিতে যে ওভারটা অভিজিৎ গাঙ্গুলি খেললেন সেটা দেখে অনেকেই কিন্তু সেবাগের ব্যাটিং এর কথা মনে করতে পারেন, আবার অনেকেই বলতে পারেন আরে না না, এ তো আমাদের স্বামীর বোলিং। কিন্তু এই মুগ্ধতার আবরণ কেটে যাওয়ার পরে কিন্তু আসবে অনিল কুম্বলের পারসিভিয়ারেন্স বা রাহুল দ্রাবিড়ের স্কিলের কথা। তার কারণ টেস্ট ক্রিকেট আজকাল মাঠে খুব বেশি না দেখা গেলেও রাজনীতির ময়দানে কিন্তু খেলাটা ভালোই হয়। আজ অনেক রাজনৈতিক বোদ্ধারাই হয়তো অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে যোগদান করার ফলে বিজেপি কতটা এগিয়ে গেল দৌড়ে সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করতে শুরু করবেন। কিন্তু এখনই এই সমস্ত আশার কথা বলাটা আমার মনে হয় ঠিক নয়, এটা বলাটা মনে হয় অন্যায়। তার কারণ তিনি সবে মাটিতে পা রেখেছেন একটা চেয়ার থেকে নেমে। এর আগে যে পদটায় তিনি বসেছিলেন সেখানে অনেক মানুষের আশা, ভরসা, বিশ্বাস কাঁধে করে তাকে এগোতে হয়েছে। আর এবার তিনি যে মাঠে এসে পড়লেন সেখানে আরো অনেক প্রচুর বেশি মানুষের আশা, ভরসা, আকাঙ্ক্ষা, বিশ্বাসের কথা ভেবে মাথায় রেখে তাকে এগোতে হবে। সবে তিনি এসেছেন, ধৈর্য ধরুন, এরপরে তো আরো অনেক কিছু তিনি করবেন, অনেক কিছু তো দেখার বাকি রয়েছে। হতে পারে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তিনি অনন্ত মহারাজের মতো একটা চরিত্রে পরিণত হলেন, বিতর্কিত চরিত্র, রাজ্যসভার সাংসদ হলেন, তারপর আজ তিনি নিজেই বলছেন বিজেপি আমাকে ডাস্টবিন করে রেখে দিয়েছে। আবার হতে পারে অভিজিৎ গাঙ্গুলি রাজনীতির ময়দানে নেমে পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতিতে কোনো মহিরুহকেই হয়তো ধাক্কা মেরে ফেলে দিলেন। এরকমটা যে এর আগে দেখা যায়নি তা তো নয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে রাহুল গান্ধীর পৈতৃক আসনে তাকে একদম ধাক্কা দিয়ে পাশে ফেলে দিয়েছিলেন স্মৃতি ইরানি। অতএব অপেক্ষা করুন, সবে তো তিনি এসেছেন প্রথম দিন। গ্রেট পিপল কাম উইথ আ লট অফ রেসপন্সিবিলিটিস, গ্রেট রেসপন্সিবিলিটিস অ্যান্ড এক্সপেকটেশনস। একটা উত্তরন্ত চোখে পড়ছে, একটা উত্তরন্ত বোঝা যাচ্ছে। দেখুন, আমরা পুরনো রাজনীতিবিদদের কি বলতে শুনি, তাদের মুখের ভাষা যেরকম, ক্ষমা করবেন আমি এটা বলছি বলে, তবে বোঝানোর জন্য বলছি, তারা কি বলেন, ওর তো মা বাপের কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু আজ অভিজিৎ গাঙ্গুলি যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এমন একজন সাংসদ, রাজনীতিবিদ যিনি বহু বছর ধরে রাজনীতিতে আছেন এবং যিনি এই ধরনের কুকথা প্রচুর বলে থাকেন, কুকথার জন্য যিনি পরিচিত, তার প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিজিৎ গাঙ্গুলি বললেন আমার মনে হয় ওর বেড়ে ওঠায় সমস্যা রয়েছে, ওর শিক্ষা দীক্ষায় সমস্যা রয়েছে। ভাষার পার্থক্য কিন্তু খুব পরিষ্কার করে সামনে উঠে এলো। এখন এটাও তো দেখার বিষয় যে অভিজিৎ গাঙ্গুলির সংস্পর্শে এসে বাকিরা শুধরে যান, নাকি বাকিদের সংস্পর্শে এসে অভিজিৎ গাঙ্গুলির কথা বলার এই যে বাচন ভঙ্গি সেটাই বদলে যায়। দেখার তো অনেক কিছুই আছে। আজ দেখা গেল অভিজিৎ গাঙ্গুলি অত্যন্ত রাগের সঙ্গে বললেন 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ঠিক সেই পরিণতি হবে 2009-এ যেটা সিপিআইএম এর হয়েছিল, আর 2026 পর্যন্ত দলটাই থাকবে না।
শুধু কয়েকটা গ্রেপ্তারির দরকার রয়েছে। দেখুন, এই কথা অনেকগুলো বিরোধী রাজনৈতিক দল কিন্তু অনেক বছর ধরে বলে আসছে, শুধু কয়েকটা গ্রেপ্তারির দরকার আছে। শুধু সেই গ্রেপ্তারিগুলো হয় না, আলটিমেটলি এরপর সেই গ্রেপ্তারি হয় কি হয় না সেটাই দেখার বিষয়। আপনি যার নাম করতে চাইলেন না, যাকে তালপাতার সিপাই বললেন, তিনিও কিন্তু বাইরেই আছেন, রাজনীতির ময়দানে লড়ছেনও বটে তিনি। অভিজিৎ গাঙ্গুলি বলেছেন তৃণমূল কংগ্রেসকে তিনি কোনো রাজনৈতিক দল বলেই মনে করেন না, ওটা একটা দুষ্কৃতীদের দল, এবং তিনি বলছেন তৃণমূল কংগ্রেস একটা যাত্রা পার্টি, আর ওদের যাত্রার নাম হলো মা মাটি মানুষ। পশ্চিমবঙ্গে যারা ভোট দেন, যারা ভোটার, তাদের মধ্যেও একাংশ মানুষ রয়েছেন যারা এটা বিশ্বাস করেন, যারা বিরোধী রাজনৈতিক দলগুলিকে ভোট দেন, যারা এই কথাগুলো অন্যদের বলতে চান। কিন্তু নির্বাচনের পর যখন ফলাফল সামনে আসে, ভোটিং পার্সেন্টেজ যখন সামনে আসে, সেই অঙ্কে কিন্তু অন্য কথা প্রতিফলিত হয়। সেখানে কিন্তু দেখা যায় সেই যাত্রায় কোনো না কোনোভাবে তৃণমূল কংগ্রেসের বৈতরণী পার হয়ে গেছে। এমনটা তো কতবারই দেখা গেছে বলুন। ভোটার কাতরাচ্ছে চোটে আর খেলা হচ্ছে ভোটে, শুধু অঙ্কটা যে জানে সেই শেষ পর্যন্ত সবকিছু লোটে পোটে। কিন্তু আজ আমিও এই পর্বে আমার রীতি ভেঙে কিছু কথা বলতে চাই অভিজিৎ গাঙ্গুলিকে। প্রিয় অভিজিৎ বাবু, আপনাকে আপনার রাজনৈতিক জীবনের শুরুতেই সাধুবাদ জানাই। আমি জানি যে একজন বিচারপতি অবসর গ্রহণ করার আগেই ইস্তফা দিয়ে রাজনীতিতে প্রবেশ করা অত্যন্ত বিরল একটি ঘটনা। এইরকম একটি বিরল ঘটনা একজন সাংবাদিকের জীবনে নিয়ে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। অভিজিৎ বাবু, আপনাকে সাধারণ জীবনে স্বাগত জানাই, যেখানে আপনার বিরুদ্ধে যে কুৎসিত আক্রমণগুলো ছুটে আসবে সেগুলো কন্টেম্পট অফ কোর্ট হয়ে যাবে না। আপনাকেও মানহানির মামলা করে আদালতে লড়তে হবে, আর আপনার বিরুদ্ধে এরকম কোনো মামলা হলে আপনাকেও কিন্তু আদালতে গিয়ে প্রমাণ করতে হবে যে আপনি দোষী নন। আমার মতো তুচ্ছ মানুষের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, আর আপনার উপরে যে এটা আরো কঠোরভাবে আসবে সেটাই তো স্বাভাবিক। আমার একটা মামলা মিটতে 1 বছর সময় লেগেছিল, আপনার কত বছর লাগবে আপনি তো জানেনই। কোর্টে ডেট পাওয়াটা কতটা কঠিন একটা বিষয়। এখানে প্রত্যেক ভগবান সময়ের সাথে সাথে শয়তানে পরিণত হয়, আর প্রত্যেক শয়তান নিজেকে ভগবান বলে চালায়। এখানে নেতাদের গাড়ি ভাঙচুর করা হয়, তাদের হেনস্থা করা হয়। এখানে প্রতিবাদীদের পুলিশ টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায়। এখানে মানুষের মান এবং মর্যাদা দুটোই টাকার উপর দাঁড়িয়ে ঠিক করা হয়। এখানকার মাটি প্রত্যেকবার রক্তস্নাত হয় গণতন্ত্রের নামে। এখানে প্রত্যেক বছর কর্মীদের মৃত্যু আর নেতাদের গাড়ির সংখ্যা নতুন নতুন রেকর্ড ছুঁয়ে যায়। আপনাকে এই নতুন অধ্যায়ে স্বাগত জানাই। আমি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করব দেখার জন্য যে আপনি ইতিহাসের কোন জায়গায় যান, আপনি পশ্চিমবঙ্গকে কোথায় নিয়ে যান, আপনি নিজে কোথায় গিয়ে দাঁড়ান, আপনি নক্ষত্র হয়েই থেকে যান নাকি চোরাবালিতে হারান। বিধানচন্দ্র রায় জীবনে সায়াহ্নে এসে বলেছিলেন, ওই মানুষগুলোই পরে বলবে, আহা লোকটা বড় ভালো ছিল গো, আর কিছুদিন বাঁচলে পারত। কেউ বলেনি। রাজনীতির সঙ্গে যুক্ত লোকেদের ব্যাপারে এখানে এইসব কথা কেউ বলেন না। কেন বলেন না কে জানে। রাজনীতি খারাপ বলে তারা রাজনীতিকে দূরে সরিয়ে রাখেন, আবার তারাই বলেন পাঁকে না নামলে পরিষ্কার হবে কি করে। দু নৌকায় পা দিয়ে চলতে বাঙালি যে সিদ্ধহস্ত, এই কঠোর বাস্তবটা শক্তি চট্টোপাধ্যায় বড় ভালো বুঝেছিলেন, কিন্তু তারপরেও বড় আশা করে লিখেছিলেন, মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, মানুষই ফাঁদ পাচ্ছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও, মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মানুষের পাশে এসে দাঁড়ায় তারা, রাজনীতির সঙ্গে যুক্ত লোকেরা, কিন্তু ভোটের আগের দিন হাত জোর করে এসে বলে আমাকে নিজের চাকর মনে করুন, আর তারপর ভোটের সময়টা কেটে গেলেই আমাদেরই কৃতদাস বানিয়ে রেখে দিয়ে যান তারা। এমন একটা রাজ্য যেখানে বরুণ বিশ্বাসের মতো মানুষ হারিয়ে গেছেন, সেখানে রাজনীতির ময়দানে আপনার আগমন। একজন সাংবাদিক হিসেবে আমি আপনাকে সাধুবাদ ছাড়া আর কি বা দিতে পারি। শুধু একটাই কথা বলবো, শুভ হোক, শুভ হোক, শুভ হোক। ভালো থাকবেন।